নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কার আন্দোলনে বিগত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ। ট্রেন, ট্রাম, বাস সহ সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বন্ধ টেলিফোন, ইন্টারনেট, এমনকি টেলিভিশনও। বিদ্রোহ, বিক্ষোভ, মিছিল, অবরোধ, পাল্টা অবরোধ, মৃত্যু, অগ্নিসংযোগে স্তব্ধ বাংলাদেশের জনজীবন। চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে পথে নেমেছে ছাত্র যুব সমাজ। পুলিশ এবং সেদেশের শাসক দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 2 শতাধিক। পরিস্থিতি সামাল দিতে পথে নামাতে হয়েছে ট্যাঙ্ক বাহিনী। সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে, এখনো পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 206। এই পরিস্থিতিতে সংরক্ষণ নিয়ে যে মামলা হয়েছিল গত 21শে জুলাই, সেদেশের আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছেন। কিন্তু বাংলাদেশে সংরক্ষণ নিয়ে কেন এত ক্ষোভ? সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা কারা পান? কেনই বা সেই পদ্ধতির বদল আনতে চলছে আন্দোলন? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সেদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়, তাতে মেধার ভিত্তিতে মাত্র 20% কর্মী নিয়োগের সুবিধা ছিল। বাকি 80% ছিল বিভিন্ন জেলার সংরক্ষিত আসন। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা থেকে সরকারি চাকরিতে সমানভাবে যাতে সুযোগ পায়, সেজন্য এই সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল। এই 80%-এর মধ্যে 30% ছিল মুক্তিযোদ্ধা এবং 10% ছিল মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ। 1976 সালে প্রথমবার এই সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়। বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ। এবার বলা হয় মোট নিয়োগের 40% হবে মেধার ভিত্তিতে নিয়োগ। যেটা ছিল 20%, সেটাকে এখনো বাড়িয়ে 40% করা হলো। বাকি 60%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 10% নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হলো। কিন্তু 1985 সালে সংরক্ষণ ব্যবস্থায় আবারও পরিবর্তন আসে। সংরক্ষণের আওতায় এবার পিছিয়ে পড়া গোষ্ঠী তথা জনজাতিদেরও অন্তর্ভুক্ত করা হয়। এবার বলা হয় সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 45%। বাকি 55%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 5% থাকবে জনজাতিদের জন্য বরাদ্দ। 1997 সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সঙ্গে আবার তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় এবং 2012 সালে তার সঙ্গে যুক্ত করা হয় 1% প্রতিবন্ধী কোটা। কিন্তু এই সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে প্রথম থেকেই একটা চাপা অসন্তোষ ছিল। ফলে সংরক্ষণ বিরোধী আন্দোলন প্রথম তীব্র আকার নেয় 2018 সালে। আন্দোলনের চাপে পড়ে সেদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা শুধুমাত্র জনজাতিদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ ছাড়া বাকি সব ধরনের সংরক্ষণ বাতিল বলে ঘোষণা করেন। কিন্তু সংরক্ষণ বাতিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2011 সালে হাইকোর্টে যায় কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। আদালত তাদের পক্ষেই রায় দেয় এবং আগের মতো সমস্ত সংরক্ষণ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেন। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে আবেদন করে হাসিনা সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সংরক্ষণ সংক্রান্ত সেই অ্যাপিলের শুনানির আগেই চলতি মাসের 16 জুলাই থেকে সারা দেশ জুড়ে নতুন করে তীব্র আন্দোলন শুরু হয়। ক্রমে এই আন্দোলনের ঝাঁজ যখন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে, সারা দেশ উত্তাল হয়ে গেছে, দেশ জুড়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সময় 21শে জুলাই রবিবার সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে এক ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্টের সেই রায়ে বলা হয়েছে যে বাংলাদেশে এবার থেকে সব ধরনের চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%। বাকি 7%-এর মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, 1% থাকবে প্রতিবন্ধী মানুষদের জন্য আর 1% থাকবে জনজাতিদের জন্য সংরক্ষিত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই রায় একটি ঐতিহাসিক রায়, কারণ মেধার ভিত্তিতে নিয়োগ যেখানে 45% থেকে বাড়িয়ে 93% করা হয়েছে। এর ফলে ছাত্রদের এই রক্তাক্ত আন্দোলন একটা সত্যিকারের দিশা
পেল বলে মনে হয়। এর ফলে বহু যোগ্য ছাত্রছাত্রী তাদের যোগ্যতার উপযুক্ত মূল্যায়ন হবে বলে মনে করেন। উচ্চ আদালত এই রায় সবাইকে মেনে নিয়ে আন্দোলন ছেড়ে স্কুল, কলেজ, অফিস, আদালত যে যেখানে ছিলেন সেখানে ফেরার নির্দেশ দিয়েছেন। এবার আসি আমাদের দেশের কথায়। পড়াশোনা কিংবা সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা কিন্তু আমাদের দেশেও রয়েছে। আর বিদ্রোহ, বিক্ষোভ, বিপ্লব, আন্দোলন কোনো দেশের সীমানা, দেশ বা গণ্ডি মানে না। আমাদের দেশেও যে এই সংরক্ষণ নিয়ে মানুষের মধ্যে প্রবল চাপা অসন্তোষ রয়েছে। মাঝে মাঝেই আমরা বিভিন্ন সভা সমিতি, আন্দোলন, এমনকি সোশ্যাল মিডিয়ায় তার আভাস পাই। তাই পড়শি দেশের এই সংরক্ষণ সংস্কার আন্দোলন দেখে আমাদের দেশের নীতি নির্ধারকরা কি কিছু চিন্তাভাবনা শুরু করেছেন? আশা করি এর থেকে আমাদের দেশের নীতি নির্ধারক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আমাদের দেশে আইন প্রণয়ন করেন তারা একটি উদাহরণ নেবেন। আমাদের দেশে এই সংরক্ষণ পদ্ধতি নিয়ে কি করা উচিত এ ব্যাপারে আপনারা মতামত দিন এবং আমাদের দেশের সরকার ও যাতে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে তার জন্য জনমত তৈরি করতে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। আর বিষয়টি যদি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মনে হয় লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিষয় সম্পর্কে অবগতির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।